আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি প্রথম প্রকাশ হয় 2021 সালের ডিসেম্বর মাসে, মানে আজ থেকে প্রায় 5 বছর আগে। বইটির সঙ্গে সঙ্গেই প্রায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। আমি কথা বলছি অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র নিয়ে। দেখুন, একটা বই প্রকাশের এত বছর পরে পড়ার কিন্তু একটা সুবিধে আছে। কী সুবিধে? যদি বইটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পড়েন, যখন বইটির একটা হাইপ বা ক্রেজ বা একটা উন্মাদনা রয়েছে বইটিকে ঘিরে, তখন কিন্তু এই ধরনের বই এই পরিবেশে কিন্তু অবজেক্টিভলি পড়াটা খুব দুরূহ হয়ে পড়ে। কারণ এত রিভিউজ চারিদিক থেকে আসতে পারে, এত ওয়ার্ড অফ মাউথ, লোকেরা সবাই এত ভালো ভালো কথা বলতে থাকেন এরকম একটা বইয়ের ব্যাপারে, যে অবজেক্টিভলি বইটিকে দেখা বা বইটিকে পড়া কিন্তু অনেক সময় সম্ভব হয় না। এত বছর পর পড়তে বসে যেহেতু বইটির সঙ্গে আমার একটি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এবং আরও একটা ব্যাপার, যেহেতু আমি সমকালীন বাংলা লেখকদের লেখা আমি এই সবে পড়তে শুরু করেছি, অতএব আমার পক্ষে কিন্তু এই বইটিকে একটু অবজেক্টিভলি পড়া সম্ভব হয়েছে। অবজেক্টিভলি পড়া মানে কিন্তু এইটা নয় যে আপনি বিনা কারণে কোনো বইকে ক্রিটিসাইজ করলেন বা খুঁত বের করে সেগুলিকে ম্যাগনিফাইং গ্লাসের তলায় নিয়ে গিয়ে বড় বড় করে দেখালেন, একেবারেই তা নয়। এবং আমি এটাও মানি যে আর্ট ব্যাপারটাতে অবজেক্টিভ বলে কিছু হয় না, সবটাই সাবজেক্টিভ। কিন্তু তার মধ্যেও যতটা নিরপেক্ষভাবে, যতটা কম প্রভাবিত হয়ে, আশপাশের সারাউন্ড সাউন্ড থেকে কম প্রভাবিত হয়ে একটা বইকে আলোচনা বা পর্যালোচনা করা যায়, আমি সেটারই চেষ্টা করছি। এই বইতে 3টি উপন্যাস বা উপন্যাসিকা রয়েছে: শলাক শাস্ত্র, হত্যাশাস্ত্র এবং কনক শাস্ত্র। 3টি গল্পেরই কেন্দ্রবিন্দু হচ্ছেন বিষ্ণুগুপ্ত চাণক্য। এখন চাণক্য সত্যান্বেষী হিসেবে চাণক্যকে দেখে আমার মনে হলো কেমন হতো যদি কার্ল ইয়াং বা কার্ল মার্কস যদি মহাকাশচারী হতেন, কীরকম হতো। আহ, যিনি ভারতীয় অর্থনীতির বা অর্থশাস্ত্রের যিনি জনক চাণক্য, তাকে সত্যান্বেষীর ভূমিকায় দেখে কিন্তু আমার এরকম একটা কল্পনায় আমার এরকম এরকম একটা প্রশ্ন এলো যে কীরকম হতো যদি আরও কোনো ইতিহাসের কোনো বিদগ্ধ ব্যক্তিত্ব যদি তার ফিল্ড থেকে সরে গিয়ে একেবারে অন্য কোনো কাজ করতেন। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো চাণক্যকে এইভাবে ইম্যাজিন করার জন্য, চাণক্যকে এই রূপে কল্পনা করার জন্য কিন্তু অভিজ্ঞান গাঙ্গুলিকে একটা বড় স্যালুট। এবার যদি গল্পগুলিতে আসি, আমার 3টি গল্পের মধ্যে অপেক্ষাকৃত ভালো লেগেছে শেষ গল্পটি, কনক শাস্ত্র। গল্পে যে রহস্য এলিমেন্টটা আছে সেটা আমার অনেক বেশি পরিপক্ক মনে হয়েছে বাকি দুটি গল্পের তুলনায়। গল্পটির মধ্যে অনেক বেশি নিউয়ান্স রয়েছে, বেশ কিছু টুইস্টস অ্যান্ড টার্নস রয়েছে যেটা আমিও শেষ পর্যন্ত ধরতে পারিনি, যদিও আমি প্রচুর থ্রিলার পড়ি। এবং শেষে গিয়ে একটা 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 বেশ আম, যেটাকে বলে একটা একটা টোপ লেখক ফেলে দিয়েছেন, এবং ভালোভাবেই গেঁথে নিয়েছেন পাঠকদের, যাতে আমরা পরবর্তী এই গল্পের পরবর্তী অংশের জন্য উন্মুখ হয়ে থাকি। এবং এরপরে যে বইটি আছে ষড়শাস্ত্র, আমার মনে হয় যতদূর সম্ভব, যদি আমি বইটি পড়িনি এখন, আমার কাছে আছে, আমার মনে হয় যতদূর সম্ভব এই বইটির একটি সিকুয়েল হলেও হতে পারে। এবং তার জন্য কিন্তু পাঠকরা, আমি বুঝতে পারছি যখন বইটি প্রথম প্রকাশ হয়েছিল নিশ্চয়ই পাঠকেরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন কখন এই বইটির সিকুয়েল আসবে। এইভাবেই কিন্তু তৃতীয় গল্পটিকে গঠন করা হয়েছে। তৃতীয় গল্পের মধ্যে খুব ইন্টারেস্টিং নানান ধরনের চরিত্রও রয়েছে। এবং তৃতীয় গল্পটি চাণক্য যে মহামানব নন, চাণক্যের যে মানবীয় ব্যাপার, সেটাকে কিন্তু সব থেকে ভালো করে ফুটিয়ে তুলতে সার্থক হয়েছে। প্রথম দুটি গল্পে চাণক্য কিন্তু অনেকটাই অতিমানবের মতন তাকে দেখা দিয়ে গিয়েছে। দুটি তিনটি ব্যাপার আছে তার চরিত্রে যেটি তার চরিত্রকে মানুষের পর্যায়ে রাখতে সাহায্য করে। যেমন উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, মধু, গুড় ইত্যাদি খেতে উনি খুব ভালোবাসেন। নিজের প্রশংসা শুনলে উনি উৎফুল্ল হন। এই ছোট ছোট ক্যারেক্টারিস্টিক্সগুলো বাদ দিলে কিন্তু চাণক্য একাধারে কিং মেকার। তিনি দেশের সমস্ত মানুষের চাইতে বেশি বুদ্ধিমান। এমনকি এক জায়গায় তো লেখা আছে তিনি বিশ্বের সবথেকে বড় বুদ্ধিমান, সবথেকে বেশি বুদ্ধিমান মানুষ। অতএব তাকে একটা অতিমানবিক জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেষের গল্পটিতে আমরা দেখতে পাচ্ছি যে চাণক্যর থেকেও বেশি বুদ্ধিধর একজন আছেন, যিনি চাণক্যকে কিন্তু মগজের খেলায় কিন্তু যিনি চাণক্যকে হারিয়ে দিচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু চাণক্যর ক্যারেক্টারটাকে 3 ডাইমেনশনাল করে তুলেছে, একটা রক্ত মাংসের মানুষ করে তুলেছে। চাণক্যর সঙ্গে যেমন ফেলুদার সঙ্গে তোপসে চাণক্যর সঙ্গে আছেন তার এক শিষ্য জীবসিদ্ধি। জীবসিদ্ধির ক্যারেক্টারটা কিন্তু 2 ডাইমেনশনাল, খুব একটা বেশি কমপ্লিকেশন বা নিউয়ান্স এই ক্যারেক্টারের মধ্যে নেই। কিন্তু ক্যারেক্টারটি একটি লাইকেবল, একটি লাভেবল ক্যারেক্টার, ভালো লাগে, তা সে নিজের জায়গায় যথাযথ।
এই বইয়ে যতগুলি খল চরিত্র আছে তাদেরকে কিন্তু কখনোই পড়ে এরকম মনে হয়নি যে একটা ভিলেন রাখতে হয় বলে রেখে দেওয়া হয়েছে। প্রত্যেকটি খল চরিত্রের মধ্যে যথেষ্ট সাবস্টেন্স আছে, তারা কিন্তু নিজের নিজের জায়গায় যথেষ্ট যাকে বলা যায় সাবস্ট্যান্সিয়াল, তাদের তাদের রোল এই বইগুলিতে, তাদের তাদের জায়গা কিন্তু অত্যন্ত শক্ত এবং সাবস্ট্যান্সিয়াল। এই প্রত্যেকটি গল্পের ভিত তৈরি করতে কিন্তু এই খল চরিত্রগুলি অনেক অবদান রয়েছে। এখন যদি আমরা বইটির তিনটি যে উপন্যাস রয়েছে তাদের মধ্যে যদি তুলনামূলক আমরা যদি আলোচনা করি, প্রথম দুটি গল্পে আমি যেমন বললাম রহস্য আছে, বেশ জোরালো রহস্যই রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে তৃতীয় গল্পে যে রহস্যের বাঁধুনিটা সেটা কিন্তু অনেক বেশি শক্ত। অভিজ্ঞান গাঙ্গুলির লেখা কিন্তু খুব ঝরঝরে, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি এই বইটার মধ্যে, যে অভিজ্ঞান গাঙ্গুলির গদ্য এবং লেখা অত্যন্ত ঝরঝরে, খুবই অ্যাক্সেসিবল। আমি এই মুহূর্তে আরেকটি ঐতিহাসিক পটভূমিতে লেখার উপন্যাস পড়ছি, অভীক সরকারের পটমঞ্জরি। সেই বইটি পড়তে গিয়ে কিন্তু আমার অনেক বাক্য, অনেক শব্দ কিন্তু আমার খুব কঠিন বলে মনে হয়েছে, আমাকে তাদের মানে খুঁজে খুঁজে পড়তে হয়েছে। কিন্তু এই বইটি প্রাচীন ইতিহাসে বেসড হওয়া সত্ত্বেও কিন্তু একেবারে কথ্য ভাষায় লেখা, মনে হচ্ছে একটা 2020-21 সালে বসে কোনো বই আমরা পড়ছি। খুবই অ্যাক্সেসিবল, যে কেউ, যে কোনো প্রাপ্তবয়স্ক পাঠক এই বইটি তুলে পড়তে পারেন এবং আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। কিছু কিছু কঠিন শব্দ বা সেকালের কিছু কিছু টার্মস ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে সেই টার্মসগুলির মানে খুব সহজভাবে, সরলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য বইটি পড়তে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি প্রথমে ভেবেছিলাম চাণক্যকে নিয়ে বই, হয়তো প্রচণ্ড ক্লাসিক্যাল ভঙ্গিতে লেখা হবে, কিন্তু সেটা একদমই নয়। আজকালের কোনো গোয়েন্দা যেভাবে কথা বলতেন, অনেকটা সেই ছলেই কিন্তু চাণক্য কথা বলেছেন এই বইতে। এবং সব চরিত্র তারা অত্যন্ত মানে একটা হিস্টোরিক্যালি তাদের একটা এলিভেটেড, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, তার একটা সেই সম্রাট হিসেবে তার যেমন একটা উচ্চতা রয়েছে সেই চরিত্রে, কিন্তু তাকেও কিন্তু যথেষ্ট গ্রাউন্ডেড একজন চরিত্র হিসেবে দেখানো হয়েছে। চাণক্যের সামনে যিনি বারবার নতজানু হয়েছেন, মোটামুটি যেমন আমি বললাম, বইটির কিন্তু হিরো বলতে পারেন আপনি, বইটির ভরকেন্দ্র বলতে পারেন, সব কিছুই কিন্তু চাণক্যের চরিত্রটি। এবার যদি আমি বইটার দামের কথায় আসি, 396 টাকায় বইটার দাম। আমার কিন্তু মনে হয়নি যে বইটার দাম খুব একটা বেশি, কারণ এই বইটাতে যে পরিমাণ আমার মনে হয় মাল মশলা আছে, রসদ আছে, যতটা এই বইটা এন্টারটেইন করতে পারে, সেই অনুপাতে কিন্তু আমার মনে হয়েছে দামটা কিন্তু ঠিকঠাকই আছে, খুব একটা বেশি মনে হয়নি। বুক ফার্ম বইটি বের করেছে যেমন বললাম। আর এই বইটির মধ্যে ভুল ত্রুটি আমার খুব কমই চোখে পড়েছে, হয়তো কিছু ইনকনসিস্টেন্সি, কিছু বানানের ভুল দু একটা আমার চোখে পড়েছে, বিশেষ কিছু কিন্তু আমার এই প্রোডাকশনটার মধ্যে ভুল চোখে পড়েনি। আরও একটা ব্যাপার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে এই বইটির মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, শেষ গল্পটিতে তক্ষশিলা এই 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 স্থানটি একটি চরিত্র হয়ে কিন্তু সামনে এসেছে। তক্ষশিলা মানে আমাদের সেই প্রবাদ প্রতিম শিক্ষা প্রতিষ্ঠান, সেই তক্ষশিলার কিন্তু একটা বড় ভূমিকা শেষের গল্পটিতে রয়েছে। বাকি উপন্যাস দুটিতে কিন্তু মগধের যে সাম্রাজ্য, সেটা কিন্তু খুব একটা যে তার জোরালো একটা প্রেজেন্স রয়েছে সেরকম আমরা বলতে পারি না, কিন্তু শেষ গল্পটিতে তক্ষশিলা এত সুন্দরভাবে তাকে ব্যবহার করা হয়েছে অলমোস্ট একটা চরিত্র হিসেবে, যে সেটা কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক বলে আমার মনে হয়েছে। এবং আমার মনে হচ্ছিল লেখক যেন আমার হাত ধরে তক্ষশিলার প্রাঙ্গণে আমাকে নিয়ে গেছেন, আমি একটু চাণক্য এবং জীবসিদ্ধির সঙ্গে আমি তক্ষশিলার বাগানে বাগানে আমি হেঁটে বেড়াতে পারছি। সেই সমস্ত বড় বড় সৌধ, সেই সমস্ত বড় বড় যেখানে পঠন পাঠন হতো, আমার মনে হচ্ছে আমি কিন্তু সশরীরে সেখানে পৌঁছে গেছি, এত সুন্দর ডেসক্রিপশন তক্ষশিলার দেয়া হয়েছে। তো এই ছিল আমার সামগ্রিকভাবে বইটা নিয়ে মতামত। আপনি যদি আমার মতো নতুন বাংলা সাহিত্যের সমকালীন বাংলা সাহিত্যের পাঠক হন এবং আপনার মনে যদি এই প্রশ্নটা থাকে কি যে আপনারা কি এই বইটা দিয়ে আপনাদের রিডিং জার্নি শুরু করতে পারেন, তাহলে আমি বলবো নিশ্চয়ই পারেন, নির্দ্বিধায় স্বচ্ছন্দে পারেন। যদি আপনারা রহস্য এই জনরাটা পছন্দ করেন, আমি জানি না কোন বাঙালি আছে যে 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 রহস্য পছন্দ করে না। তো আপনারাও যদি রহস্য জনরাটা পছন্দ করেন এবং একটা ভালো বই খুঁজছেন যেটা দিয়ে আপনাদের রিডিং জার্নি আপনারা শুরু করতে পারেন, যেটা ফেলুদা ব্যোমকেশ নয়, তাহলে কিন্তু চাণক্যকে আপনারা একটা সুযোগ দিতেই পারেন। হত্যাশাস্ত্র আপনাদের নিরাশ করবে না, আগেই বললাম যথেষ্ট